অনামিকা ছিল চ্যাটার্জি পরিবারের ছোট বউ। সে ভীষণই বদমেজাজি এবং জেদি ছিল। ছোট ছোট কারণে অকারণে সে ভীষণই রেগে যেত এবং ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলত। এমনই একদিন অনামিকা হাতে রিমোট নিয়ে টিভির সামনে বসে পড়ে। তার প্রিয় মেগা সিরিয়াল শুরু হতে আর মাত্র 2 মিনিট বাকি থাকে। এমন সময় হইচই করতে করতে ঘরে প্রবেশ করে তার ননদ ঝিলিক এবং স্বামী সৌমিন। ঝিলিকের হাতে ছিল পপকর্নের বাটি আর সৌমিনের গায়ে ইন্ডিয়ান দলের নীল জার্সি। ঝিলিক অনামিকার হাত থেকে এক প্রকার জোর করে রিমোটটা ছিনিয়ে নিয়ে বলে, ও বৌদি, একটু সরো তো দেখি। আজ ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ আছে। 4 বছর পর এই দিনটা আসে। এখন তোমার ওই শাশুড়ি বউয়ের মেগা সিরিয়াল দেখার কোনো প্রশ্নই ওঠে না। সরে যাও। কি বললে ঝিলিক? সারাদিন রান্নাঘরে খেটে খুঁটে খাটুনির পর আমি মাত্র আধ ঘন্টা এই একটাই সিরিয়াল দেখি, আর তুমি এসে আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে খেলা চালাবে? এই বাড়িতে আমার কি ইচ্ছার কোনো দাম নেই? অনু প্লিজ একটু বোঝো না, বছরের মাত্র একটা দিনই ফাইনাল খেলা হয়। পুরো দেশ আজ টিভির সামনে বসে আছে। তুমি বরং তোমার স্মার্টফোনে ওটিটি অ্যাপে সিরিয়াল দেখে নাও। আর আজ একদিনেরই তো ব্যাপার। এই শুনে অনামিকা সোফা ছেড়ে এক ঝটকায় ধপাস করে উঠে দাঁড়ায়। বাহ সৌমিন, বাহ! খেলা দেখবে তোমরা টিভির বড় পর্দায় আরাম করে, আর আমি ছোট পর্দার ফোনে চোখ গুলিয়ে রেডিয়েন্সে অন্ধ হয়ে মরবো? বর্দি তো সকালেও জি বাংলার নিউজ দেখার সময় আমার হাত থেকে রিমোটটা হুট করে কেড়ে নিয়েছিল। তোমরা সবাই মিলে চক্রান্ত করছো যাতে আমি শান্তিতে একটু টিভিটাও দেখতে না পারি। অনামিকা, সকালের ব্যাপারটা তো অন্যরকম ছিল। সকালে বাবা খবর দেখছিলেন, তাই আমি রিমোটটা বাবাকে দিয়েছিলাম। এতে চক্রান্তের কি এলো বলো তো? তুমি কথায় কথায় এত বিষিয়ে উঠছো কেন? থাক বর্দি, তোমার ওই মিষ্টি মিষ্টি কথা দিয়ে বিষ ঢালা স্বভাব আমার খুব ভালো করেই জানা আছে। শ্বশুরের দোহাই দিয়ে সকালে আমার থেকে রিমোট নেবে আর বিকেলে ননদ বরের দোহাই দিয়ে টিভি কেড়ে নেবে, আমি বুঝে গেছি। এই সংসারে আমার কোনো সম্মান নেই, কোনো অধিকার নেই। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি চললাম বাপের বাড়ি। এই বলে অনামিকা হনহন করে নিজের ঘরে ঢুকে সশব্দে মেঝের উপর টেনে নিয়ে বেরিয়ে যায়। সৌমিন পিছু ডাকলেও সে ট্রাম লাইনের দিকে হেঁটে চলে যায়। অনামিকার বাপের বাড়ি খুব একটা দূরে ছিল না, তাই 15-20 মিনিটের মধ্যেই সে বাপের বাড়িতে পৌঁছে যায়। বাপের বাড়িতে গিয়ে সে কাঁদতে কাঁদতে তার শ্বশুর বাড়ির পরিবারের নামে অভিযোগ করতে শুরু করে। মেয়ের কান্না দেখে লতা দেবী খুবই রেগে যায়, আর তখনই ফোনের স্পিকার অন করে সোজা অনামিকার শাশুড়ি করুণা দেবীকে কল করে চিৎকার করে ওঠে। বলি, ও করুণা দেবী, আপনারা কি মেয়েটাকে রক্ত মাংসের মানুষ বলে মনে করেন না? নাকি ও কোনো গৃহপালিত পশু? একটা ভালো ঘরের মেয়েকে আপনারা নিয়ে গেছেন, সামান্য একটু টিভি দেখতে দেবেন না? ঘরে ঘরে মানুষ শাশুড়ি বৌমার সিরিয়াল দেখছে, আর আমার অনু এক কোণে বসে ফোপাতে ফোপাতে বাপের বাড়ি চলে এলো। লতা দেবী, আপনার কি মাথার ঘিলুগুলো সব গুলিয়ে গেছে? ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ চলছিল আজকে। বাড়ির সব পুরুষ মানুষ আর ঝিলিক বসে খেলা দেখছিল। অনামিকাকে সৌমেন তো মোবাইলে সিরিয়ালটা দেখতে বলেছিল, কিন্তু তবুও একটা 25 বছরের বিবাহিত মেয়ে মাঝ রাস্তায় সিন ক্রিয়েট করে ব্যাগ গুটিয়ে বাপের বাড়িতে দৌড়ে চলে গেল। আপনার মেজাজ আর বিচার বুদ্ধি কি সবসময় এমন সপ্তম স্বর্গে চড়ে থাকে? খবরদার, আমার বিচার বুদ্ধি নিয়ে কোনো কথা বলবেন না। আমার মেয়ে খেলা বোঝে না বলে আপনারা তাকে কোন অধিকারে মানসিক অত্যাচার করেন? ও মোবাইলে ছোট পর্দায় কষ্ট করে সিরিয়াল দেখবে কেন? কালকে আমার স্বামী যাচ্ছে আপনাদের বাড়িতে টিভি বর্জন আন্দোলন করতে। আমরা দেখে নেব আপনারা কত বড় নবাব বাড়ির লোক। এই বলে লতা দেবী ফোনটা দুম করে কেটে দেয়। যা দেখে অনামিকার বাবা সুধাংশুবাবু কপালে হাত দিয়ে বসে পড়ে। সেই ঝগড়ার 3 দিন পর সুধাংশুবাবু মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে আবার চ্যাটার্জি বাড়িতে রেখে দিয়ে আসে। কিন্তু চ্যাটার্জি বাড়ির শান্তির মেয়াদ কখনোই 2-3 দিনের বেশি স্থায়ী হয় না। একদিন রাত 10টা বাজতেই অনামিকা রিমোট হাতে নিয়ে এসির তাপমাত্রা 1 লাফে 16 ডিগ্রিতে নামিয়ে খাটের উপর শুয়ে পড়ে। এমন সময় সৌমিন কম্বল মুড়ি দিয়ে দাঁতে দাঁত চেপে কাঁপতে কাঁপতে বলে, অনু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাইরে যতই গরম হোক, ঘরের এসি 16তে দিলে তো সকালে উঠেই নিউমোনিয়া হয়ে যাবে। আর তাছাড়া বাবা গতকাল রাতে ডাইনিং টেবিলে তো স্পষ্ট বারণ করেছিলেন যে বিদ্যুতের বিল হু হু করে বাড়ছে। এসি যেন 24 ডিগ্রির নিচে না নামানো হয়। রিমোটটা দাও তো, 24-এ দিয়ে দিই। আবার তোমার বাবার কথা? সারাদিন শুধু বাবা কি বললেন, বর্দি কি বললেন, মা কি বললেন, আর আমি কি চাই তার কোনো দাম নেই। বিকেলে বর্দি আমাকে ডিমের অমলেট বানিয়ে না দিয়ে শুকনো ডিম সিদ্ধ খেতে দিল।
বলল অনামিকা অমলেটে তেল মশলা বেশি থাকে, প্রেসার বাড়বে, সিদ্ধ ডিম খাও। এখন তুমি ঘরে এসে 16 ডিগ্রিতে এসি চালাতে দেবে না? তোমরা কি সবাই মিলে আমাকে অসুস্থ বানিয়ে পচিয়ে মারা চক্রান্ত করছো? ঠিক তখনই ঝিলিক দরজার বাইরে দিয়ে যাওয়ার সময় দাদা বৌদির ঘরে উকি মেরে বলে, ও মা বৌদি, তোমাকে ডিম সিদ্ধ খেতে দেওয়া আর এসির তাপমাত্রা 24-এ রাখাটা নাকি খুন করার চক্রান্ত হলো। এই মারাত্মক চক্রান্তের সিআইডি তদন্ত হওয়া দরকার কিন্তু। তুমি আবার দরজায় আড়ি পাচ্ছ? তোমাকে শাশুড়ি মা এই বাড়িতে গোয়েন্দাগিরি করতেই পাঠিয়েছেন, তাই না? ব্যাস, অনেক সহ্য করেছি। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা মানে নিজের আয়ু কমানো। আমি এখনই নাইট বাস ধরে বাপের বাড়িতে যাচ্ছি। এই বলে অনামিকা রাত্রিবেলাতেই বাস ধরে বাপের বাড়িতে চলে যায়। বাবা মায়ের কাছে গিয়ে সে নিজের স্বামী এবং ননদের নামে অভিযোগ জানায়। পরের দিন সকালবেলাতেই অনামিকার বাবা মা অনামিকাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। বিমল বাবু, গ্রীষ্মকালে এসি 16 ডিগ্রিতে চালানো কিংবা একটা ডিমের অমলেট খেতে চাওয়া, এটা কি এমন রাজ অপরাধ? আপনারা মেয়েটাকে এভাবে গরমে পচিয়ে আর পুষ্টহীনতায় উপাস করে মারতে চান? সুধাংশু বাবু, আপনার কি মেধার দুর্ভিক্ষ দেখা দিয়েছে? আপনার মেয়ে কাল রাত 12টায় একটা অমলেট আর 16 ডিগ্রি টেম্পারেচারের এসির অজুহাত বানিয়ে বাবার বাড়ি পালিয়ে গেল, আর আপনি একজন প্রবীণ মানুষ হয়ে তার ওই অসভ্যতামে রোকালতি কোট আমাদের বাড়িতে চড়াও হয়েছেন। একদম আমার স্বামীকে অসভ্য বলবেন না বিমল বাবু। আমার মেয়ে ডিমের অমলেট খেতে চেয়েছিল, এটা কি ভারতীয় সংবিধানে বেআইনি? এভাবে শুধুমাত্র অনামিকার ছোট্ট একটা অভিযোগের কারণেই দুই পরিবারের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। সংসারের ছোট ছোট বিষয়গুলো অনামিকার কাছে এক একটি মহাকাব্যিক অত্যাচারের রূপ নেয়। এক সপ্তাহ কাটতে না কাটতেই আবার এক নতুন নাটকের সৃষ্টি হয়। মা, আপনি বড়দিকে ঢাকায় তসর সিল্ক কিনে দিলেন আর আমাকে দিলেন এই সাধারণ সুতির তাঁতের শাড়ি। আমি কি এই বাড়ির ছোট বউ বলে অবহেলিত? আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছে? ছোট বৌমা, তসর শাড়িটা বড় বউয়ের বাপের বাড়ি থেকে ওর মা পাঠিয়েছে, সেটা আমি কিনিনি। আর এই সুতির তাঁতের শাড়িটা তো তুমি কালকেই শপিং মলে নিজে পছন্দ করে ট্রলি ব্যাগে তুলেছিলে। আমি তুলিনি, বড়দি আমার হাতে ওটা চালাকি করে গুজে দিয়েছিল যাতে আমি দামি শাড়ি না কিনতে পারি। আপনারা সবাই মিলে আমার সাথে চক্রান্ত করছেন। আমি আর থাকবো না এই জেলখানায়। এই বলে অনামিকা আবার ট্রলি ব্যাগ গুটিয়ে বাপের বাড়িতে গিয়ে হাজির হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। চ্যাটার্জি পরিবারের 5 জন সদস্য বিমলবাবু, করুণা দেবী, অর্ক, মালতী এবং সৌমিন সশরীরে সুধাংশুবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সুধাংশু বাবু, আজ আমরা কোনো সামাজিক সৌজন্যতা দেখাতে আসিনি। এসি 16 ডিগ্রি টেম্পারেচার, চায়ে 8 চামচ চিনি কম, শাড়ি কেনা, এই সমস্ত অবাস্তব আর হাস্যকর অজুহাতে আপনার মেয়ে গত 1 মাসে 5 বার ঘর ছেড়েছে। তাই আজ আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এসেছি। কিসের সিদ্ধান্ত বিমলবাবু? আমার মেয়ে কি আপনার পরিবারের দাসী বৃত্তি আর মানসিক অত্যাচার সহ্য করতে গেছে? অনু, তুমি নিজেকে সত্যি একটা প্রশ্ন করো তো, চায়ে চিনি কম হওয়া কিংবা এসির তাপমাত্রা কি কোনোদিন একটা বিবাহিত মেয়ের বাপের বাড়ি দৌড়ানোর কারণ হতে পারে? তুমি সামান্যতম ঘটনাকে তিল থেকে তাল বানিয়ে প্রতিবার আজব নাটক তৈরি করো। আমি আর এই তামাশা নিতে পারছি না। আমরা এবার আইনি পদক্ষেপ এবং বিচ্ছেদের কথাই গুরুত্ব দিয়ে ভাবছি। এভাবে প্রতিদিনের আজব অশান্তি আর সামাজিক অপমান সহ্য করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। অর্কের কথা শেষ হওয়া মাত্রই বিমলবাবু উঠে দাঁড়ায় এবং সঙ্গে সঙ্গে চ্যাটার্জি পরিবারের সবাই অনামিকার মুখের উপর ঘর ছেড়ে বেরিয়ে যায়। সৌমিন যাওয়ার আগে অনামিকার দিকে ফিরেও তাকায় না। দেখতে দেখতে এভাবে 2 সপ্তাহ কেটে যায়। চ্যাটার্জি বাড়ি থেকে কেউ আর একটিবারও অনামিকার খোঁজ নেয় না। সৌমিন তার ফোন ব্লক করে দেয়, যার ফলে এখন ধীরে ধীরে অনামিকার বাপের বাড়ির রাজকীয় পরিবেশ এখন তার কাছে স্বর্গের মতো মনে হয় না। কারণ এবার তার বাপের বাড়ির আসল রূপ তার সামনেই প্রকাশ পায়। একদিন দুপুরবেলা খাবার খেতে বসে অনামিকা অল্প একটু খাবার মুখে দিয়ে বলে, মা, আজকে তরকারিতে নুন একদম হয়নি, আর ডালটাও কেমন যেন বাসি আর ঠান্ডা, একটু গরম করে দেবে? এই শুনে লতা দেবী হঠাৎই খুব রেগে যায় আর তার হাতে থাকা খুন্তিটা টেবিলে আছাড় মেরে বলে, নুন হয়নি তো নিজে গিয়ে নুনের কৌটো থেকে নুন মেখে নে। তুই কি ভেবেছিস তোর বাপের বাড়ি কোনো 5 স্টার হোটেল নাকি? 1 মাস ধরে বাপের বাড়িতে বসে বসে গিলছিস, পাড়ার লোকে আমার মুখে থুতো দিচ্ছে। মেয়ের সংসার টিকলো না, মেয়ে এসে বাপের ঘাড়ে বসেছে। তোর যন্ত্রণায় আমার তো প্রেশার ডাবল হয়ে যাচ্ছে। মায়ের মুখে এমন কথা শুনে অনামিকা একেবারে অবাক এবং স্তম্ভিত হয়ে যায়। মা, তুমি এসব কি কথা বলছো? তুমি তো আমাকে বলতে সামান্য কথাতেই বাপের বাড়িতে চলে আসতে। তুমি তো ফোন করে শাশুড়ি শ্বশুরকে গালাগালি করতে, আর আজকে তুমি আমাকে বোঝা বলছো? আমি উস্কাতাম বলে ছোট ছোট অজুহাত দেখিয়ে ঘর ছেড়ে চলে আসবি?
তোর নিজের কি আক্কেল বিবেচনা বা বুদ্ধি বলে কিছু নেই? সামান্য কথা নিয়ে কেউ নিজের সাজানো সংসার ছাড়ে? তুই নিজের বোকামিতে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিস। লতা, একদম মুখ বন্ধ করো। অনামিকা, এখন তুমি বুঝতে পারছো তুমি বাপের বাড়ির ভুল প্রশ্রয় পেয়ে সামান্য বিড়াল টাকার অমলেট খাওয়াকে অত্যাচার বানিয়ে প্রতিদিন ব্যাগ গোটাতে? আজ সেই বাপের বাড়ি তোমাকে বাস্তব সত্যটা দেখিয়ে দিল। সংসার ভাঙাটা খুব সহজ, অনু, গড়া খুব কঠিন, বুঝেছো? বাবার কথা শুনে অনামিকা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে চুপচাপ খাবার ছেড়ে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা অনামিকা বাস ধরে সোজা শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায়। ভেতরে ঢুকে সে বিমলবাবু এবং করুণা দেবীর সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে শুরু করে। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি চরম অপরাধী। এ কি, এসব কি হচ্ছে? আবার নতুন কোনো নাটকের প্লট নাকি? না মা, কোনো নাটক নয়। আজ আমি কোনো নালিশ করতে আসিনি, ক্ষমা চাইতে এসেছি। ক্রিকেট ম্যাচ, এসি টেম্পারেচার, চায়ে চিনি, আরো কত কিছু। ওগুলো ছিল আমার চরম বোকামি আর বাহানা। বাপের বাড়ির প্রশ্রয় পেয়ে আমি আমার আসল পরিবারকে ছোট করেছি। আরে অনামিকা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? বর্দি, তুমি ভালোবেসে আমার প্রেশারের কথা ভেবে চায়ে চিনি কম দিতে চাইতে, আর আমি তোমাকে খলনায়িকা ভেবেছি। ঝিলিক, তুমি কৌতুক করেছিলে, কিন্তু আমি তোমাকে শত্রু ভেবেছি। সোমেন, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিও না। বাপের বাড়ি শুধু আশ্রয় দিতে পারে, কিন্তু সংসারী মেয়ের আসল পরিচয়। ওরে পাগলি মেয়ে, যে নিজের ভুল বুঝতে পেরে অহংকার বিসর্জন দিয়ে ক্ষমা চায়, সে কখনো ছোট হয় না। বাপের বাড়ি তোকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু এই চ্যাটার্জি পরিবারটাই তোর আসল ঠিকানা। চল, এবার রান্নাঘরে গিয়ে চা বানিয়ে সবাইকে চিনি মেপে দে। আর ছোট বৌদি, টিভিতে এখন সিরিয়ালটাই চলবে। এই নাও তুমি টিভির রিমোট, আমরা কেউ রিমোট নেব না। এই শুনে সবাই একসাথে হেসে ওঠে। এভাবেই দীর্ঘদিনে জমে থাকা ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়ে চ্যাটার্জি পরিবারে আবার সুখ শান্তি ফিরে আসে। সেদিনের পর থেকে অনামিকা আর কখনো ছোট ছোট কারণে বাপের বাড়িতে অভিযোগ করতে যায় না। সে লক্ষ্মী মেয়ের মতো সংসার করতে থাকে। অনিতা আর সুমিতা দুজনে একে অপরের খুবই ভালো বন্ধু ছিল। তারা শুধু ভালো বন্ধুই ছিল না, তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে তারা একে অপরকে একদিন না দেখে থাকতেও পারত না। কিন্তু সুমিতার বিয়ের দিন থেকে অনিতা সুমিতার প্রতি খুব রাগ হয়েছিল। তার মনে এতটাই হিংসা হচ্ছিল যে সুমিতার সংসার ভাঙতে সে উঠে পড়ে লেগেছিল। দেখ বোন সুমিতা, আমি তো তোর ভালোর জন্যই বললাম, এবার কিন্তু তোর ব্যাপার, তুই ভেবে দেখ কি করবি। আমার কথা ভালো বুঝলে শুনবি, না হলে নাও শুনতে পারিস। কোথায় পরে বলবি তোর জন্যই এসব হলো। আরে না রে বোন, আমি তোর দোষ কবে দিয়েছি বল? আর প্রথম থেকেই তো আমরা একে অপরের ভালো চাই, তাই না? কিন্তু তুই ঠিক বলছিস তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোর বিশ্বাস না হয় তুই ইনস্টাগ্রাম, ফেসবুকে ওর অ্যাকাউন্টগুলো সার্চ করে দেখ। 5 থেকে 10,000 করে ফলোয়ার। আর কি নাম দিয়েছে জানিস? RX রাহুল RJ। এই, তুই হয়তো ঠিকই বলছিস। জানিস, আমারও মাঝে মধ্যে সন্দেহ হয়। কখনো কখনো অনেক রাতে দেখি ওর ফোনে মেসেজের নোটিফিকেশন আসে, আর কোনো দিন তো আমাকে একটুও পাত্তা দেয় না। আমি কি করছি না করছি কিচ্ছু জিজ্ঞাসা করে না। হ্যাঁ, এবারে বুঝেছিস তো আমি কেন বলছি? আসলে জামাইবাবু তোকে পছন্দ করে না, না করলে নয়, তাই তোকে নিয়ে চলছে। পরে দেখবি কোনো গন্ডগোল করেই বসবে। আমার এরকম ছেলেদের ভালোভাবেই জানা আছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে বলছি। এখনো তো তোর বাচ্চা কাচ্চা হয়নি। আমি যদি আগে রাহুলের বিষয়ে এসব জানতাম, ও এরকম, তাহলে আমি বেঁচে থাকতে কখনো এই বিয়েটা হতে দিতাম না। অনিতার কথাগুলো শুনে এবং তার চোখে জল দেখে সুমিতাও বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য হয়েছিল। আসলে সুমিতা দেখতে খুব একটা ভালো ছিল না, তার গায়ের রং কালো ছিল। আর অপরদিকে রাহুলকে দেখতে খুবই সুন্দর ও হ্যান্ডসাম ছিল, যেমন লম্বা তেমনই সুন্দর। সব মিলিয়ে রাহুলের সঙ্গে সুমিতাকে তার পাশে একেবারেই বেমানান ছিল। কয়েক মাস আগের ঘটনা, যখন সুমিতার বিয়ে হয়নি। তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার কয়েক মাস পর সুমিতা একদিন অনিতার বাড়ি যায়। আরে সুমিতা, তুই হঠাৎ করে? তা কিভাবে আমার কথা মনে পড়ে গেল শুনি? আমি তো ভেবেছিলাম তুই আমায় ভুলেই গেছিস। চুপ ছাগল, চুপ একদম। নিজে যেন কতবার আমার বাড়িতে ঘুরে এসেছে যে আমাকে এভাবে বলছে।
আর কিভাবে যাব বল, আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। যেই থেকে কলেজ শেষ হয়েছে বাবা মা তো উঠে পড়ে লেগেছে আমার বিয়ে দেওয়ার জন্য। এ বেলা একটা ছেলে দেখে যায় তো অন্য বেলায় আর একটা আসে। রোজ এরকম করতে করতে আমার তো নিঃশ্বাস নেওয়ারও সময় হচ্ছে না। ও মা, তাই নাকি? তাহলে তোরও দেখাশোনা হচ্ছে? আমি তো ভেবেছিলাম আমি একাই আপসেট আছি, এখন তো দেখছি তুইও বাদ নেই। আসলে সুমিতা সেদিন অনিতার বাড়িতে তার বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল, কিন্তু অনিতারও বিয়ের দেখাশোনা হচ্ছে শুনে সেও খুব খুশি হয়। অনিতাকে দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু তা সত্ত্বেও অনিতার বিয়ে কেটে যাচ্ছে শুনে সুমিতা একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না রে, তোকে বিয়ের জন্য অস্বীকার করছে এমনও কেউ আছে? আরে দূর, আমাকে কে অপছন্দ করবে বলতো? আসলে আমারই কাউকে পছন্দ হচ্ছে না। আমার যেরকম ছেলে পছন্দ সেরকম কাউকেই পাচ্ছি না রে আমি, জানিস? ওসব বাদ দে, তোর রাহুলকে কেমন দেখতে বল। ওই ফটো আছে, দেখা দেখি। যতই হোক আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, তোর বিয়েতে আমি খুব ডান্স করব, দেখিস? হ্যাঁ, তোর তো আনন্দ হচ্ছে, যা তো, আমি তোর সঙ্গে আর কথাই বলবো না। আর শোন, আমি দেখিই নি কার সঙ্গে বিয়ে হচ্ছে, শুধু নামটাই শুনেছি। আর একটা কথা, তোর ভালো লাগলে তুই গিয়ে বিয়েটা কর না, শুধু শুধু আমার সামনে দাঁত বের করছে। এভাবেই সুমিতা সেদিন অনিতার উপরে অভিমান করে। অনিতা তাকে নিজের বোনের মতোই বোঝাতে থাকে। অনিতার অনুরোধে শেষ পর্যন্ত তার রাগ কমে যায় এবং সে অনিতাকে বিয়ের 1 সপ্তাহ আগে থেকেই নেমন্তন্ন করে সেখান থেকে বাড়ি চলে আসে। সেদিন অনিতাও খুব খুশি ছিল। বেশ কয়েকদিন কেটে যায়, সুমিতার বিয়ের দিন চলে আসে। এই এই তাড়াতাড়ি নে, তোকে কতক্ষণ ধরে রেডি করলাম আর তুই আবার আয়নার সামনে এসে বসে পড়লি। এরকম করলে তোর বিয়ের লগ্ন তো পেরিয়ে যাবে, তখন আবার তাড়াহুড়ো করতে হবে। এই চুপ কর তো, বিয়ে যেন বারবার হবে, আমি কোনোই তাড়াহুড়ো করব না, ওকে? এই তুই কি বলতো, কোথায় বলবি তোর মেকআপ এখনো বাকি আছে? তা নয় সকলের মতো তুইও এসে একই কথা বলছিস। আমার বিদায় নিয়ে তোর কি বেশি মাথা ব্যথা নাকি? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই যদি জামাইবাবুর না থাকে। আমি জামাইবাবুর সঙ্গে কথা বলে আসছি, ওনাকে গিয়ে বলছি তোমার বউ আজকে আসবে না বলেছে। এই বলে অনিতা রাহুলের সঙ্গে ইয়ার্কি করার জন্য যায়, কিন্তু তাকে দেখে সে অবাক হয়ে যায়। সে এতদিন যেরকম ছেলে সন্ধান করছিল, যেরকম পার্সোনালিটির ছেলে খুঁজছিল, রাহুলের মধ্যে সেগুলোর সবটাই ছিল। প্রথম দেখাতেই অনিতা রাহুলকে ভীষণ পছন্দ করে ফেলেছিল। বাহ, রাহুলকে তো খুবই হ্যান্ডসাম দেখতে। এরকম দেখতে বর যদি আমি পেতাম, ওই জন্যই বলে যে যেটা চায় সে সেটা পায় না। আমারও কি ভাগ্য, এত ছেলে দেখতে আসছে কিন্তু রাহুলের মতো কাউকেই দেখিনি। রাহুলকে দেখার পর অনিতা সেদিন থেকেই খুব মন খারাপ ছিল। ভালোই ভালোই সুমিতার বিয়ে সম্পন্ন হয়ে যায় এবং সকলকে বিদায় জানিয়ে সুমিতা সেদিন রাহুলের সঙ্গে চলে যায়। সে বেশ কয়েকদিন সুখে শান্তিতেই সংসার করছিল, কিন্তু আজকে অনিতা তাদের বাড়িতে এসে তার মন ভেঙে দেয়। কি আর করব বল, উপরওয়ালা যা ভাগ্যে রেখেছে তাই হবে। আর আমাকে তো দেখতেও তত সুন্দর নয় যে একবার বিয়ে হওয়ার পরও লোকে আমাকে আবার বিয়ে করতে চাইবে। এখন যদি রাহুল আমাকে অস্বীকার করে তাহলে আমার তো জীবনটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, আর এটা আগে ভাবা উচিত। বিয়ে হচ্ছে বলেই করে নিতে হবে তা তো নয়। রাহুলকে আমার চাই, আর এর জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। এই তুই একটা কাজ করতে পারবি না? তুই রাহুলকে একটু বুঝিয়ে বলবি, মানে আমি কেমন তুই তো ভালোভাবেই জানিস তাই না? আর প্রয়োজন হলে তুই আমাদের এখানে কিছুদিন থেকে জানা, আমি মাসিমাকে ফোন করে বলে দিচ্ছি। প্লিজ অনিতা। সুমিতার এরকম কথা শুনে অনিতা আরো অনেক খুশি হয়। তাকে থাকতে বলাটা যেন তার সোনায় সোহাগা হয়ে যায়। অনিতা কিছুদিনের জন্য ওখানে থেকেই যায় এবং সে বিভিন্নভাবে রাহুলকে ইমপ্রেস করার চেষ্টা করে। এমনই একদিন কথায় কথায় রাহুলকে একা পেয়ে সে বলে, আচ্ছা জামাই বাবু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, মানে তুমি যদি কিছু মনে না করো তাহলে জিজ্ঞাসা করব। আরে তুমিও না সেরকম, প্রতিদিনই আর কি মেরে যাচ্ছ, তার বেলায় কিছু না। তাহলে আজ আবার হঠাৎ করে মনে করি আসছে কেন? তোমার বন্ধুর বিয়ে কি ভুল জায়গায় হয়েছে নাকি? হ্যাঁ সেটা নয়, তবে তোমাকে তো অনেক সুন্দর ফর্সা হ্যান্ডসাম দেখতে। তা তোমার কখনো মনে হয় না যে সুমিতাকে বিয়ে করে তোমার লস হয়েছে?
মানে তুমি আরো ভালো দেখতে মেয়ে পেতে? এই ধরো না, আমারও যেমন তোমাকে পছন্দ, চাইলেও তো তুমি আমাকেও পেতে পারো। আরে তাই তো আমি তো কোনোদিনই এটা ভাবিনি। তাহলে তোমার মতো সুন্দরী মেয়েও আমাকে পছন্দ করে? ও মাই গড, আই এম সো লাকি এনাফ। বাহ, অনিতার ভালোই বুদ্ধি আছে দেখছি, ঘুরিয়ে পেঁচিয়ে ভালোই পেজ খেলছে। দেখাই যাক আগে গিয়ে কি হয়। একদিকে অনিতা তার মনের কথাই বলছিল, অপরদিকে সুমিতা ও রাহুল মনে মনে অন্য কিছুই ভাবছিল। এভাবেই সেদিনের পর থেকে অনিতা তাদের দুজনের মধ্যে একটু একটু করে সন্দেহর বীজ রোপণ করছিল। সে চাইছিল যে তারা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাক, এবং তার প্রভাব তাদের উপরে পড়েও ছিল। এখন তারা দুজনে দুজনের সঙ্গে ভালোভাবে কথাবার্তাও বলতো না। এমনই একদিন রাতে তাদের দুজনেরই ঘুম আসছিল না। তারা দুজনেই এদিক ওদিক করছিল। সুমিতা রাহুলকে বলে, শুনছো, আমার তোমাকে কিছু বলার আছে। মানে আমি কদিন ধরেই দেখছি যে তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো। অনিতা বলছিল তুমি নাকি আমার গায়ের রঙের কারণে আমাকে পছন্দ করো না। আরে না না, সে ব্যাপার নয়। এটা আমি কখন বললাম? তবে অনিতা আমাকেও কিছু বলছিল। এই বলে রাহুল সুমিতাকে সব ঘটনা বলে। সে এটাও জানায় যে অনিতা তাদের দুজনকে বিচ্ছেদ করার জন্যই এসব করছে। তারা দুজনে অনিতাকে বোঝানোর জন্য একটি পরিকল্পনা করে। পরের দিন সকালবেলা সুমিতা ও অনিতা বসেছিল তখন। এই যে ম্যাডামরা, এই নাও, আমি তোমাদের জন্য চা করে নিয়ে এসেছি। আর ভাবছি আজ অফিস ছুটি, তাই রান্নাটাও আমি করব। আরে জামাই বাবু, তুমি রান্না করবে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না গো। দেখো, আবার রান্নাঘরে গরমের মধ্যে তোমার গায়ের রং যেন কালো না হয়ে যায়। না না, সেটা নয়। আসলে আমি কালো ফর্সার ভেদাভেদ করি না। আর তুমি সেদিন সুমিতার বিষয়ে যেটা বললে, আর আমি সুমিতাকে রং দেখে নয়, বরং ওর মন দেখে ভালোবাসি। কারণ মানুষের রঙের সৌন্দর্য বেশি দিন থাকে না, মনের সৌন্দর্যটাই আসল, যেটা সুমিতার মধ্যে রয়েছে। আর তাই সুমিতাকে আমি মন থেকে ভালোবাসি, বুঝেছো? রাহুলের কথা শুনে অনিতা তার ভুল বুঝতে পারে। সে তার ব্যবহারের জন্য তাদের কাছ থেকে ক্ষমা চায়। তারা দুজনে তাকে ক্ষমা করে দেয় এবং অনিতা সেখান থেকে তার বাড়িতে ফিরে যায়। কয়েকদিন পর অনিতা তার বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করে এবং বিয়ের পর সেও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।